নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল। আজকে পড়ছি শারমিন আহমেদের নেতা ও পিতা, পর্ব 13। বঙ্গবন্ধুর পার্সোনাল এইড হাজী গোলাম মোর্শেদের সাক্ষাৎকার। হাজী গোলাম মোর্শেদ নামটি আমি প্রথম শুনি ব্যারিস্টার আমিরুল ইসলামের সাক্ষাৎকার নেওয়ার সময়। 25 মার্চ রাতে বঙ্গবন্ধুর নিষেধ সত্ত্বেও তিনি নিজ জীবনের ঝুঁকি নিয়ে তার সাথে থেকে যান। ওই কালো রাতে বঙ্গবন্ধুর সাথে তিনিও 32 নম্বর রোডের বাসগৃহ হতে কারাবন্দী হন। ঢাকা ক্যান্টনমেন্টে আটকাধীন মোর্শেদ সাহেবের ওপর চলেন নানা রকমের পাশবিক নির্যাতন। মুমূর্ষু অবস্থায় তিনি মুক্তিলাভ করেন 25 নভেম্বর 1971-এ। ওনার উদ্যোগে ও অনুরোধে ভারতীয় সেনারা বঙ্গবন্ধুর গৃহবন্দী পরিবারকে ধানমন্ডি 18 নম্বর রোডের বাড়ি থেকে মুক্ত করে 17 ডিসেম্বর 1971-এ। কিশোর বয়স হতে রাজনীতির সাথে জড়িত হাজী গোলাম মোর্শেদের জীবন বর্ণাঢ্য ঘটনামালায় ভরপুর। বরেণ্য ও শক্তিধর রাজনৈতিক ব্যক্তিদের তিনি খুব কাছ থেকে দেখেছেন, সাক্ষী হয়েছেন এমন সব ঘটনাবলী যা ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ভবিষ্যতের সত্যান্বেষী বস্তুনিষ্ঠ ইতিহাস রচয়িতাদের ইতিহাসকে আলোকিত করতে পারে। ব্যারিস্টার আমিনুল ইসলামের কাছ থেকে ওনার নাম ও ফোন নাম্বার সংগ্রহ করে পরদিন ওনাকে ফোন করি। উনি সাথে সাথেই ওনার বাড়িতে আমন্ত্রণ জানান। পুত্রবধূ প্রিয়াঙ্কার ভিডিও ক্যামেরাটি নিয়ে ওনার ঢাকার আসাদ গেটের বাড়িতে যখন পৌঁছাই তখন বিকাল 3টা পেরিয়ে গেছে। উনি খাটের ওপর আধশোয়া অবস্থায় স্ত্রী, কন্যা, জামাতা ও পরিবারবর্গ পরিবৃত্ত অবস্থায় সাপ্তাহিক ছুটির দিনটি উপভোগ করছিলেন। আমাকে সাদরে উষ্ণ অভ্যর্থনা জানালেন, যেন বহুদিনের চেনা। এক নিমিষে আপন করে নেওয়ার মতো গুণাবলী সমৃদ্ধ এই অশীতিপর মানুষটির অভিব্যক্তি ও আচরণে তারুণ্যের উদ্দীপনা স্পষ্ট। রসিকতা করেন স্বাচ্ছন্দ্যে, রসালাপে যে কোনো আলোচনাকে করে তোলেন প্রাণবন্ত। স্মৃতিশক্তি অসাধারণ। কালের গর্ভে নিমজ্জিত ইতিহাসকে বর্ণনা করেন এমনভাবে যেন মাত্র সেদিনের ঘটনা। সত্য বলেন নির্দ্বিধায়, কোনো রকম রাগঢাক ছাড়াই। ভিডিওতে ধারণকৃত ওনার দীর্ঘ সাক্ষাৎকারের প্রাসঙ্গিক অংশবিশেষ তুলে ধরা হলো। আসসালামু আলাইকুম চাচা, আপনার পুরো নামটি বলবেন? আমার নাম মোহাম্মদ গোলাম মোর্শেদ, আমাকে হাজী মোর্শেদ নামেই সবাই চেনে। চাচা, আপনি যদি একটু শুরু করেন সেই সময়ের ঘটনা থেকে। ব্যারিস্টার আমিরুল ইসলাম বলেছিলেন যে রাত 10:30টার দিকে উনি এবং ডক্টর কামাল হোসেন 25 মার্চ 1971 বঙ্গবন্ধুর বাড়িতে গেলেন। যেয়ে দেখলেন যে ডাইনিং টেবিলে বঙ্গবন্ধুর সাথে আপনি বসা। ওখান থেকে আপনি কি স্মৃতিচারণা করবেন? যখন আমিরুল আসলো তখন বঙ্গবন্ধুকে নিয়ে যাবার চেষ্টাই সে করল, কিন্তু বঙ্গবন্ধু বললেন যে তিনি ডিসিশন নিয়েই ফেলেছেন আগেই। তার আগেই উনি বলে দিয়েছেন, ইফ দে ডোন্ট গেট মি দে উইল অল দ্য পিপল অ্যান্ড ডিস্ট্রয় দ্য সিটি। আমার মনে হয়েছে যে এটা তার আমার জীবনের শেষ রাত্রি, স্বাধীনতার কি লগ্ন যাকে বলে। লগ্ন শুরু হলো, বঙ্গবন্ধু আমাকে অনেকদিন আগে একটা নির্দেশ দিয়েছিলেন, যখন কোনো ডিসিশন নিয়ে ফেলবো তখন তুমি কখনো আমাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে না। তার আগে তিনি বলেছেন, তুমি আমার সবচেয়ে কাছে থাকো, তার ফলে আমি বিভ্রান্ত হয়ে যেতে পারি। 25 মার্চ রাতে তাহলে আমি সকাল থেকে বলি। প্রতিদিন সকালে আমি চলে আসতাম, সারাদিন আমি বঙ্গবন্ধুর সাথে থাকতাম, অনেক রাত হলে চলে যেতাম। এটা আমার রুটিন ছিল। আপনার বাসা কোথায় ছিল? কাকরাইলে বাসা ছিল। আমার একটা গাড়ি ছিল, ঢাকা গ1। ওই গাড়িতে করে বঙ্গবন্ধু আমার সাথে যেতেন। বঙ্গবন্ধু প্রেফার করতেন আমার সাথে যাতায়াত। কি গাড়ি ছিল? টয়োটা সেমি ডিলাক্স। এটা কিনেছিলাম হিলু ভাইয়ের কাছ থেকে। উনি ঢাকার মোত্তালিব কলোনির মালিক ছিলেন, ইস্টার্ন হার্ডওয়্যারের মালিক। 69-এ হজ থেকে ফিরে আসার পর গাড়িটা কিনে। বঙ্গবন্ধু মাঝে মাঝে আপনার সাথে ওই গাড়িতে যেতেন? মাঝে মাঝে না, ডেইলি। কোথায় যেতেন? আওয়ামী লীগ অফিসে, আর বিভিন্ন জায়গায় ট্যুরে যেতাম। একবার নড়াইলে গেলাম, তখন তাজউদ্দিন ভাই, মনসুর ভাই আমাদের সাথে। গাড়ির রং কি ছিল? সাদা। আচ্ছা, এখন মনে পড়ে, সাদা টয়োটা গাড়ি। হ্যাঁ, তোমাদের বাড়িতেও ওই গাড়ি গিয়েছিল। মুজিব কাকু এই গাড়ি করে আসতেন আমাদের বাসায়। হ্যাঁ, ওই গাড়িতেই তিনি আসতেন। তোমার মা কাবাব বানিয়ে আমাদেরকে খাওয়াতেন। তখন 25 মার্চ সকালবেলায় কি হলো? আমি আসলাম 9টার দিকে, এরপর ওসমানী সাহেব আসলেন, শেখ আব্দুল আজিজ ভাইও আসলেন।
তারপর তাজউদ্দিন ভাই তো এসে 1-2 ঘন্টা সময় থাকতেন ডেইলি। পেপার তৈরি করা, স্টেটমেন্ট তৈরি করা, ইভালুয়েট করা, এই সমস্তই ওনাকে করতে হতো। হি ওয়াজ ওয়ান ডায়নামো বিহাইন্ড শেখ মুজিবুর রহমান। আনসার ডাইরেক্ট আব্দুল আওয়াল সাহেব বললেন যে আনসার বাহিনীর আর্মস অ্যামুনেশন আছে, এটা প্রত্যেক ডিস্ট্রিক্টের পুলিশ লাইনে মালখানায় জমা আছে। উনি একসময় যশোরের এসপি ছিলেন। আমার সাথে সেই সূত্রে ঘনিষ্ঠতা হয়েছিল। আমি তখন যশোর মহকুমা আওয়ামী লীগের সেক্রেটারি। উনি একটা অ্যাডভাইসটা দিলেন। আমি এই ব্যাপারটা সিরাজুল আলম খানের সাথে আলোচনা করলাম যে আমাদের তো অ্যামুনেশন দরকার। প্রত্যেক আনসারের জন্য একটা বিরাট আর্মস, বিরাট অ্যামুনেশন প্রত্যেক ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আছে। আওয়াল সাহেব অ্যাডভাইস করলেন যে ওটা আমাদের লোকজনদের ভেতর যেন ডিস্ট্রিবিউশন করে দেই। সিরাজুল আলম খান সাহেব হেসে উড়িয়ে দিলেন কথাটা। এরপর আমি বঙ্গবন্ধুকে বললাম। বঙ্গবন্ধু ওসমানী সাহেবকে বললেন, মুর্শেদ কি বলছে আপনি শোনেন। আমি ওসমানী সাহেবকে বললাম। উনি বললেন, দেখি চিন্তা করে। এরপর দুপুর হয়ে গেল। বাসায় ফিরবো খাওয়ার জন্য। ওসমানী সাহেব আমাকে বললেন, আমাকে একটা লিফট দেন। ওসমানী সাহেবকে নিয়ে ধানমন্ডির 6 কি 5 নাম্বার রোডে সামাদ সাহেবের বাড়িতে নামলাম। ওসমানী সাহেব আমাকে হাত ধরে টেনে নিয়ে গেলেন ভিতরে। ওখানে দুপুরে খেলাম, নামাজ পড়লাম। তারপর 3-4টার দিকে চলে আসলাম বঙ্গবন্ধুর বাড়িতে। এক বালুচ নবাব এসেছিলেন। বঙ্গবন্ধু ওনার সাথে কথা বললেন। 5টার দিকে আমি ঘরে ঢুকলাম। বঙ্গবন্ধু ও আমিরুল বসে আছে। বঙ্গবন্ধু আমাকে বললেন যে তোমাকে একটু ঢাকার এসপির কাছে যেতে হবে। আওয়াল সাহেব সাথে ছিলেন। বঙ্গবন্ধু বললেন, তোমরা দুজন ঢাকার এসপিকে বলো আর্মস ও অ্যামুনেশন যেন ফোর্সের ভেতর ডিস্ট্রিবিউট করে। রাজারবাগে সব আর্মস ও অ্যামুনেশন। রাজারবাগ তখন ডিস্ট্রিক্ট পুলিশ হেডকোয়ার্টার ছিল। আমরা তখন সার্কিট হাউসের সামনে ঢাকার এসপির বাড়িতে গেলাম। উনি একটু অসুস্থ ছিলেন। উনি আসলে আমি বললাম। আওয়াল সাহেব ডিটেলস বললেন। তারপর মাগরিবের নামাজ পড়ে বঙ্গবন্ধুর কাছে এসে রিপোর্ট করলাম। তখন আমিরুল বলল, মুর্শেদ ভাই, যশোরে খবর দেওয়া দরকার। মশিউর রহমান সাহেবকে একটু খবর দেন তো। আমি তখন বঙ্গবন্ধুর দিকে তাকালাম। বঙ্গবন্ধু বললেন, যা। তখন আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে যশোরের মশিউর মামাকে ফোন করলাম। সেখানে রওশন আলী সাহেব, তবিবুর রহমান সাহেব, এমএলএ, এমপি সবই ছিলেন। তো বলে দিলাম যে বঙ্গবন্ধু বলেছেন যে পুলিশ লাইনে যত আর্মস ও অ্যামুনেশন আছে সেগুলো ফোর্সের ভেতর ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য। আমাদের স্বাধীনতার সমর্থকদের মধ্যে ডিস্ট্রিবিউট করার কথা বলেছিলেন? না, পুলিশ ফোর্সের ভেতর ডিস্ট্রিবিউট করার কথা বলেছিলেন বাঙালি পুলিশদের মধ্যে। পুলিশ লাইনের প্রায় সমস্তই বাঙালি, 2-1 জন হাবিলদার বাদে। ওদের কাছে অস্ত্র থাকতো না? না, ওরা রেস্টে থাকে। পুলিশ লাইনে সাধারণত আনআর্মড থাকে। আচ্ছা, তাই মালখানা থেকে তুলে তাদের হাতে যেন অস্ত্র তুলে দেওয়া হয়, তাই তো? হ্যাঁ, ডিস্ট্রিবিউট যেন করা হয়। আমিরুল বলল, মুর্শেদ ভাই, এখান থেকে ফোন করা তো অসুবিধা, আপনি আপনার বাসায় যেয়ে ফোন করেন। কারণ এটা গোপন ব্যাপার। হ্যাঁ। তখন আমি আমিরুলের অ্যাডভাইস মতো বাসায় চলে গেলাম। বাসায় চলে গিয়ে ফোন করলাম। তখন 8টা, 8:30 বাজে। এটা কি 25 মার্চ রাতে? হ্যাঁ, 25 মার্চ রাতে। মাই গুডনেস, এটা তো সাংঘাতিক। এরপর আমার মা আবার মারা গিয়েছে 3 ফেব্রুয়ারি সে বছরই। মার জানাজায় মুজিব ভাই, তাজউদ্দিন ভাই সবাই অ্যাটেন্ড করেছিলেন। আমার বড় ভাই তখন চিফ ইঞ্জিনিয়ার, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের, হাতিরপুলের বাসায় থাকতেন। যখন আমি বের হলাম তখন রাত 9:30 বাজে। মার কবর জিয়ারত করার জন্য বেরিয়েছি। তখন মুজিব ভাইয়ের বাসায় যাব। এসে দেখি শাহবাগের মোড়ে ব্যারিকেড ফেলা হচ্ছে। তখনও 10টা বাজেনি, 10 বাজে বাজে করছে। ব্যারিকেড ফেলেছে কি আমাদের ছেলেরা? হ্যাঁ, আমাদের ছেলেরাই ব্যারিকেড দিচ্ছে। তখন আজিমপুর গোরস্থানে যাওয়া অ্যাবান্ডন করে এয়ারপোর্ট রোডটা খালি পেলাম। সেই এয়ারপোর্ট রোড দিয়ে সোজা চলে আসলাম। ফলে এসে দেখি সামনে আবার ব্যারিকেড। তখন বায়ে গ্রিন রোডে ঢুকলাম। ঢুকে যেয়ে একটা গলি দিয়ে কলাবাগানের ভেতর দিয়ে আমি মিরপুর রোডে উঠলাম। আমার সামনে ধরাস করে একটা গাছ পড়ল। দেখি কুড়াল হাতে রাশেদ মোশাররফ দাঁড়িয়ে। আমরা রাস্তায় আটকে গেলাম। রাস্তায় আটকে গেলে রাশেদ মোশাররফ ছুটে আসলো। আমাকে আবার নানা বলে, নানা, এদিকে তো রাস্তা বন্ধ, ওদিক দিয়ে যান। আমাকে 8 নাম্বার ধানমন্ডি রোড দিয়ে যেতে অ্যাডভাইস করলো।
তো আমি ৮ নাম্বার রোডে ঢুকে ওই ব্রিজটা পার হয়ে বঙ্গবন্ধুর বাড়ির সামনে গাড়িটা রেখে সোজা ছুটে গেলাম। নিচে কেউ নেই, একেবারে শুনশান ছিল। হ্যাঁ, শুনশান। শুধু পুলিশের একটা দারোগা ছিল, সেই দাঁড়িয়েছিল। ভেতরের বারান্দার সামনে আমি সোজা উপরে উঠে গেলাম। উপরে উঠে দেখি বঙ্গবন্ধু পাইপ হাতে বসে আছেন। আমি ঢোকার সাথে সাথে বললেন, আমরা স্বাধীন হয়ে গেলাম। দে আর কামিং টু অ্যারেস্ট মি, আই হ্যাভ ডিসাইডেড টু স্টে। ঠিক এই ৩টা কথা উচ্চারণ করলেন। তখন রাত 10:30 বাজে। হ্যাঁ, এইরকমই। ডক্টর কামাল ও আমিরুল কাকু তো ওরা একটু পরেই আসলো। বঙ্গবন্ধু কোথায় বাসা? উপরে বেডরুমে বসা ছিলেন। আমিরুল কাকু ও ডক্টর কামাল হোসেন কি বেডরুমে গেলেন? না, ওনারা নিচে বারান্দায় বসলেন। তারপর নিচের টেবিলে বসলেন। আপনারা কি তখন নিচে নেমে এসেছিলেন? হ্যাঁ, তখন ওপর নিচ করছি, প্রচুর টেলিফোন আসছে। মওদুদ ফোন করে বলল যে হাজি ভাই পালান। তারপর সিরাজুল হক সাহেবের স্ত্রী বললেন মুজিব ভাইকে বলেন যে পালিয়ে যেতে, ওরা মেরে ফেলবে। তারপর সুবোধ মিত্র ছিলেন যশোরের MCA, তিনি বললেন আপনারা পালান। আপনি উপর নিচ করছিলেন? উপরেও টেলিফোন, নিচেও টেলিফোন। 2টা লাইন ছিল, 2টা টেলিফোন। মুজিব ভাই কখনো টেলিফোন ধরছিলেন না। তারপর এই সময় আমিরুল আসলো। কামাল হোসেন তো অ্যাগ্রেসিভ টাইপের না, খুব নরম সরম, মানুষের ভিড়ের বাইরে থাকতেই পছন্দ করতেন। আমিরুল ছুটে আসলো, ছুটে এসে বঙ্গবন্ধুর সাথে কথা বলল। ওই সময় আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না, আমার কেন যেন আবারও ছুটতে হলো। তো ওর সাথে কি কি কথা হলো এটা আমি শুনিনি, আর তখন শুনবার মতো মনের অবস্থাও ছিল না। তারপর তবিবুর রহমান আসলো। তবিবুর রহমান হচ্ছে বঙ্গবন্ধুর মতো লম্বা সাইজ, পরে ডাইরেক্ট অফ পাবলিক কমিশন হয়। সে এসে বঙ্গবন্ধুকে জড়িয়ে ধরল, বলল মুজিব ভাই পালান, ওরা মেরে ফেলবে আপনাকে। তখন কি বলল এটা শোনো। ইফ দে ডোন্ট গেট মি, দে উইল মিসক্যারেজ অল দ্য পিপল, অল মাই পিপল অ্যান্ড ডেস্ট্রয় দ্য সিটি। তখন কি বলল সেটা শোনো। ইফ দে ডোন্ট গেট মি, দে উইল ম্যাসাকার অল দ্য পিপল, অল মাই পিপল অ্যান্ড ডেস্ট্রয় দ্য সিটি। এরপর রাত 11টা বেজে গেল, 12টা প্রায় বাজে বাজে। এমন সময় একটা টেলিফোন আসলো। বলে আমি বলদা গার্ডেন থেকে বলছি, মেসেজ পাঠানো হয়ে গিয়েছে, মেশিন নিয়ে কি করব। আমি মুজিব ভাইয়ের কাছে দৌড়ে গেলাম, বললাম যে ফোন এসেছে, মেসেজ পাঠানো হয়ে গিয়েছে, মেশিন নিয়ে আমি কি করব। উনি বললেন মেশিনটা ভেঙে ফেলে পালিয়ে যেতে বলো। বঙ্গবন্ধু বললেন মেশিন ভেঙে পালিয়ে যেতে। আমি তাকে সে কথা বললাম। রাত কটায় এই কলটা আসে? অ্যারাউন্ড 12 AM, মানে রাত 12টায়। আমার হাতে একটা ঘড়ি ছিল, ঘড়িতে দেখলাম 1:10-15 হবে। সেই সময় চারিদিক আলোকিত হয়ে গেল। পরে শুনলাম ট্রেসার বুলেট বলে ওকে। আমি তখন নিচ ওপর করছি। বঙ্গবন্ধু বললেন কোন দিক দিয়ে ওই গুলিগুলো আসলো? আমি একটি দিক দেখিয়ে দিলাম। আমারও তখন হিতাহিত জ্ঞান নেই। তারপর বঙ্গবন্ধু আবার উপরে চলে গেলেন। এরপর আমি ফোন ধরে কথা বলছি, তখন আমি একটা কথা শুনলাম, হ্যান্ডস আপ। তারপর আমি হাত উঁচু করে ফেললাম। তারপর আরেকজন আওয়াজ করল, মাতমার। কিন্তু তার আগেই আমার মাথায় আঘাত লাগলো, আমি অজ্ঞান হয়ে গেলাম। ও মাই গড। এরপর যেটা শুনেছি, স্বাধীনতার পরে পাশে একে মোশাররফ হোসেন সাহেব থাকতেন। পরে খালেদা জিয়া বা জিয়াউর রহমানের মিনিস্টার হন। কেমিক্যাল কর্পোরেশনের ডাইরেক্টর ছিলেন। বঙ্গবন্ধুর পশ্চিমের বাড়িতে থাকতেন। উনি ব্যালকনিতে শুয়ে সব দেখছেন। আমাকে যখন রক্তাক্ত অজ্ঞান অবস্থায় উঠিয়ে নিয়ে যাচ্ছে, তখন বঙ্গবন্ধু নিচের বারান্দায় এসে গিয়েছেন এবং আমাকে সে অবস্থায় দেখে বলছেন, হাউ ডেয়ার ইউ হিট হিম, আই ওয়ান্ট হিম অ্যালাইভ। এই শব্দটা উনি এমনভাবে আওয়াজ করেছিলেন যে উনি পাশের দোতলার ভেতর থেকে শুনতে পেয়েছিলেন। আপনি জ্ঞান ফিরে পাওয়ার পর নিজেকে কি অবস্থায় দেখতে পেলেন? তখন আমি গোঙাচ্ছি, দেখি মাটিতে শুয়ে আছি। পরে রমার কাছে শুনেছি ওটা সংসদ ভবনের সামনের মাঠ। রমা ও বুড়িকেও সেখান থেকে উঠিয়ে নিয়েছিল। ও সেই বুড়ি শেখ সাহেবের বাসায় কাজ করত, আমাদের বাসায় মাঝে মাঝে আসতো। হ্যাঁ, আর রমা মানে রহমান নামে একটা ছেলে কাজ করত। এই আমাদের 3জনকে একটা ট্রাকে নিল। আর বঙ্গবন্ধুকে আলাদা কিভাবে নিয়ে গেল আমি জানতে পারিনি। এরপর সংসদ ভবনে রাখলো, রেখে আর একটা গাড়িতে সূর্য ওঠার আগেই আমাকে ক্যান্টনমেন্টের ভেতরে নিয়ে গেল। তখন আমি শীতে কাঁপছি, দাঁত কটকট করছে।
মাথায় ব্যান্ডেজ বাঁধা। তখন আমার জ্ঞান এসেছে। আমাকে বসিয়ে রেখেছে, তারপর আমাকে বলছে নজর নিচে রাখো, চোখ নিচে রাখো, আমাকে দেখতে দেবে না। এই সময় আজান হলো। আদমজি পাবলিক স্কুলের গেটের সামনে ছোট ট্রাকে আমাকে রেখে দিল। তারপর অফিসে কিছুক্ষণ রাখলো। এরপর সিএমএইচে আমাকে ভর্তি করিয়ে দিল। সিএমএইচে 2 দিন থাকার পর মেজর এসবি রহিম, তিনি ডাক্তার ছিলেন, ব্রিগেডিয়ার মজিদুল হকের সূত্র ধরে ওনাদের সাথে আমাদের অ্যাকোয়েন্টেন্স ছিল। সিলেটের জায়গির বাড়ির জামাই, উনি আমাকে দেখতে আসলেন। দেখে বললেন ভাবিকে খবর দিয়ে দেব, উনি চলে যাচ্ছেন। এমন সময় এক সিপাই তাকে চ্যালেঞ্জ করল, কিউ উসকা সাথ বাত কিয়া, মানা হ্যায়, কেন ওর সাথে কথা বললে, কথা বলা নিষেধ। উনি কি জবাব দিয়ে চলে গেলেন? একটা সিপাই একটি মেজরকে থ্রেট করল, যেহেতু তিনি বাঙালি। হ্যাঁ, তিনি বাঙালি। এরপর 2-3 দিন ওরা আমাকে হাসপাতালে রাখলো। এরপর একটা কাঠের শেডে নিয়ে গেল। সেখানে আরও 30-40 জন বন্দী ছিল। সেখানে মেঝের উপর আমাকে শুইয়ে রাখলো। এপ্রিল মাস পর্যন্ত আমরা সেখানে থাকলাম। একটা ঝড় হলো, কাঠের শেড ভেঙে গেল, পাশের একটা গোডাউনে নিয়ে গেল। এই সময় আমাদের পায়খানা পেশাবে কোনো পানি দিত না। একটা থালার মধ্যে ভাত আর কিছু ডাল দিয়ে দিত। 10 জন খেত এক থালার ভাত। ক্ষুধার যন্ত্রণা সে সময় উপলব্ধি করলাম। তখন থেকে নিয়ত করলাম যে ক্ষুধার্ত মানুষ আমার কাছ থেকে যেন না খেয়ে ফেরত না যায়। ও, এরপর একই জামা কাপড় পরলাম। যখন রক্তাক্ত অবস্থায় সিএমএইচে ভর্তি হলাম, তখন পায়জামা পাঞ্জাবি রক্তাক্ত হয়ে গিয়েছে। একটা সিপাই পাহারা দিচ্ছিল, সে তার সালোয়ার কামিজ আমাকে দিল। ওটা বদলে ফেললাম। এই সালোয়ার কামিজ দিয়ে 8 মাস চলে গেল। আছে না ওই সালোয়ার কামিজ? স্ত্রী হামজা রোকেয়া মোর্শেদ বললেন, হ্যাঁ আছে। আর যেটার মধ্যে খেতে দিত ওরকম সেম আমরা একটা কিনে রেখেছি। যদি থাকে আমাকে একটু দেখিয়েন। তারপর কি হলো চাচা? তারপর যে আসে সেই বলে মুজিবকা সেক্রেটারি, মুজিবকা ড্রাইভার, এই বলে পিটায় আর চলে যায়। এরপর ইন্টারোগেশনের জন্য যখন গেল আর একটা ব্যারাকে, সেখানে নীল গ্লাসওয়ালা ঘর, সেখানে পুরো উলঙ্গ করে পেটাতে লাগলো। তারপর জুন মাস পর্যন্ত এইভাবেই চলল। মারে, যতক্ষণ না অজ্ঞান হই ঠিক ততক্ষণই মারে। ঠিক মনে হয় যে সময় যান বেরিয়ে যাচ্ছে সেই সময় মার বন্ধ করে দেয়। তারা এতটাই ট্রেন্ড। তারপর বলে বাতাও। আমি বলি কিয়া বাতায়গা? আপনাদের তো গোপন করার কিছু ছিল না। আমরা কিছুই গোপন করিনি। আমাদের তো কোনো প্রিপারেশনও ছিল না, আবেগ ছাড়া। কয়েকটা লগি আর চাইনিজ কুড়াল ছাড়া আমাদের আর কিছুই ছিল না। অবশ্য সিরাজুল আলম খানদের একটা প্রিপারেশন ছিল। জুন মাসে আমাকে অর্ধমৃত অবস্থায় 6 দিন হাসপাতালে রেখে দিল। এর মধ্যে আগস্টের দিকে কিছু মানুষ ছাড়া আরম্ভ করলো। তখন খালেক ভাই বলে টি&টির এক পিয়ন বাসায় খবর দিল। সে আমার জন্য একটি লুঙ্গি ও একটি গেঞ্জি বাসা থেকে নিয়ে আসলো। তারা সেটা রাখতে দিল। আগস্ট মাসের 6 তারিখে মেজর ফারুকি আসলো আমাকে দেখতে। বলল, কাল সুভা তোমাকে লে জায়গা, তুমকো গাওয়াই দেনা পারেগা। বললাম, ক্যা গাওয়াই দেঙ্গে? বলল, जो जानता है। আমি বললাম, जो जानता है आप लोग जो बोलेगा वही बोलना पड़ेगा। মেজরের উত্তর, नहीं, जो जानता है वही बोलेगा। রোকেয়া মোর্শেদ সেই নমুনা টিনের পাত্র নিয়ে আসলেন। এরকম পাত্রে বন্দি অবস্থায় খাবার দেওয়া হতো। হ্যাঁ, শেষের দিকে। এটার অর্ধেকেরও কম ভাত দিত। আর সন্ধ্যায় যেটা দিত সেটা আধা সেদ্ধ কুমড়ার তরকারি বা কিছু, একেবারে টেস্টলেস। কোনো মতে বাঁচিয়ে রাখা যাকে বলে, সেই আর কি। আবার যদি পেশাব লাগতো, রাত্রে এটাতেই পেশাব করতে হতো। তারপর পানিও খেতে ভয় পেতাম। তারপর কোন পর্যন্ত বললাম? অগাস্টে আমাকে সাক্ষী দিতে হবে। তখন আমি মনে মনে ঠিক করলাম প্লেনে তো আমাকে নিয়ে যাবে, তখন বাথরুমের ভেতর দিয়ে ইন্ডিয়ান ওশানে ঝাঁপ দিয়ে পড়ব। এছাড়া আমার আর কোনো উপায় নেই। যখন মনে মনে ঠিক করলাম তখন মনটা শান্ত হয়ে গেল। ডেসপারেশন থেকে এই চিন্তাটা আসলো, তাই না? হ্যাঁ, সাক্ষী দিতে যাওয়া মানে কি? সাক্ষী মুজিবের বিরুদ্ধে সাক্ষী দিতে বলবে। তারপর যে টর্চার করবে সেই টর্চারের ফলে যা বলবে তাই বলতে হবে। হ্যাঁ, সেটাই। এরপর ওরা আর নিয়ে গেল না, আর আসলো না। আমাকে একটা বড় ডায়েরি লেখার মতো বই দিল। বলল, তুম জো জানতা হ্যায় বলো,
লেখো, তোমরা জিন্দেগি কা শুরু সে লেখো। পেন্সিল দিল, তো শুরুতেই লিখতে থাকলাম। আপনার জন্ম কোন সনে? আপনার জন্ম কোন ইয়ারে? সার্টিফিকেট ও পাসপোর্টে 32, অ্যাকচুয়ালি 31। 10th ডিসেম্বর 1931। আমাদের দেশে তো বয়স চুরি করা হয়। তারপর কি হলো? 25 সেপ্টেম্বর আমাকে ঢাকা সেন্ট্রাল জেলে ট্রান্সফার করা হলো। আমাদের ওই ক্যাম্পটাই খালি করে জেলখানায় পাঠিয়ে দিল। জেলখানায় যেয়ে ভরপেট ভাত খেলাম 6 মাস পর। মনে হলো যেন বেহেশতে আসলাম। তখন আমার 40 পাউন্ড ওজন কমে গিয়েছে। জেলখানায় থাকতে হবে। এখন যেখানে নির্বাচন কমিশন, সেখানে আমাকে নিয়ে আসলো। মেজর ও 3-4 জন আমাকে বলল, কি কি জানো আমাদেরকে বলো। ওরা কথা বলতো তুমি করে। আমি বললাম, যা জানি তা বলেছি। তারপর আবারও কিছু কিছু বললাম। কয়েক মিনিট পরে বলে, যাও। জেলখানায় ফেরত পাঠিয়ে দিল। 25 নভেম্বর আমাকে ছেড়ে দিল। আপনার পরিবার পরিজন যখন জেলে ছিলেন, তারা কোথায় ছিল? আমার বড় বোন, আমার স্ত্রী 2-3 বার ঢাকা জেলে আমার সাথে দেখা করে এসেছে। স্ত্রী রোকেয়া মোর্শেদকে লক্ষ্য করে, তখন আপনার মনোভাব কি ছিল? উনি ছাড়া পাবেন কিনা? উনি ছাড়া পাবেন এই আশা তো নিয়েই বেঁচেছিলাম। তারপর কাশেম সাহেব একটা চিঠি দিলেন যে হয় ওনার চিকিৎসার ব্যবস্থা করেন, না হলে ছেড়ে দেন। উনি এসব ব্যাপারে জড়িত না। মিস্টার কাশেম মালেক গভর্নর ক্যাবিনেটের মিনিস্টার ছিলেন। তিনি ব্রিগেডিয়ার বশিরকে চিঠি দিলেন। ব্রিগেডিয়ার বশির ঢাকার ইনচার্জ ছিলেন। আবুল কাশেম সাহেব ফরমার ডেপুটি স্পিকার অফ পাকিস্তান মইদুল ইসলামের বাবা। উনি একটা চিঠি দিলেন যে হি ইজ এ ডিপলি রিলিজিয়াস ম্যান, হি হ্যাজ নো কানেকশন উইথ পলিটিক্স। রিলেশনশিপের কারণে সে মুজিব সাহেবের বাড়িতে যেত। পরে সেই চিঠির কপি ওর থেকে পেয়েছিলাম। কাশেম সাহেব ব্রিগেডিয়ার বশিরকে চিঠিটি দিলেন এবং ওটার ভিত্তিতে আপনাকে ছেড়ে দিল? সম্ভবত। প্লাস গভর্নর মালিকের ছোট ভাই আমাদের কাজিন। তিনি আমাদের ভগ্নিপতি মুজিবুর রহমান মালেক, টিপু মালেকের বাবা। আপনি যখন ছাড়া পেলেন তখন তো আপনার অবস্থা খুবই শোচনীয়। তখন কি ট্রিটমেন্ট চলল? রোকেয়া মোর্শেদ, না, তখন কোনো ট্রিটমেন্ট সম্ভব ছিল না। যুদ্ধ চলছে। আমরা কাকরাইলে বাসা ভাড়া ছিলাম। যখন উনি বাড়িতে এসেছিলেন বাসায় বসে থাকতেন, বের হবার ক্ষমতা ছিল না। উনি থরথর করে কাঁপতেন, পা দুটো কাঁপত, দাঁড়াবার ক্ষমতাও ছিল না। খেতে খুব কষ্ট হতো। ডিসেম্বরে যখন যুদ্ধ শুরু হয় তখন উনি মোনাজাত শুরু করলেন যাতে দেশটা স্বাধীন হয়। তারপর কিভাবে আপনার সাথে বেগম মুজিবের দেখা হলো? 17 ডিসেম্বর সকালবেলা ফজরের নামাজ পড়ে আমার মামাতো ভাই আবুল ইলিয়াস মজিদ, উনি তখন ব্রিটিশ কোম্পানি এভরি স্কেলের চিফ ইঞ্জিনিয়ার, এখন আটলান্টায় থাকেন। ওনার গাড়ি করে ভাবি যেখানে বন্দি আছেন সেটা খুঁজে খুঁজে বের করলাম, ধানমন্ডি 18 নম্বর রোডে। তো আমার মাথায় টুপি, মুখে দাড়ি। গাড়ি থেকে নেমে গেটের কাছে যেতেই আর্মির গার্ড বলে, মাত যাও। 17 ডিসেম্বর? হ্যাঁ, 17 ডিসেম্বর। তখনও পাকিস্তান আর্মি ওনাদেরকে অবরুদ্ধ করে রেখেছে। ও মাই গড, 17 ডিসেম্বর? হ্যাঁ, বিজয়ের পরের দিন। তো আমি ভয়ে পিছিয়ে আসলাম। খানিক দূরে দেখি এম.ই. চৌধুরী সিএসপি আর হাতেম আলী খান চিফ ইঞ্জিনিয়ার, ওনারা হেঁটে যাচ্ছেন মর্নিং ওয়াক করে। ওনাদের দুজনকে আমি চিনতাম। আমাকে দেখে বললেন, করছেন কি? কাল বিকালে এখানে দুজনকে গুলি করে মেরেছে। তখন আমি চলে আসলাম। ভাইকে সাথে করে সার্কিট হাউসে ঢুকলাম। সেখানে দেখি একজন মেজর জেনারেলের নাম গনজালভেস। ওনাকে বললাম, মুজিব ভাইয়ের ফ্যামিলি ইন সিরিয়াস কন্ডিশন, আর্মি মে কিল হার অ্যাট এনি টাইম। তখন উনি একজন শিখ জেনারেলের সাথে কথা বললেন। 2 স্টার, না না 3 স্টার হবে। 3 স্টারও হতে পারে, ঠিক মনে নেই। দুজনের আলোচনা করে জেনারেল গনজালভেস আমাকে বললেন, তোমার গাড়ি আছে? আমি বললাম, আছে। আমার ভাই গাড়ি নিয়ে নিচে বসে আছে। তিনি বললেন, আমাকে এয়ারপোর্টে নিয়ে চলো। ওনাকে নিয়ে এয়ারপোর্টে আসলাম। এয়ারপোর্টে এসে উনি মেজর রাজা বলে একজনের সাথে কথা বললেন। তার সাথে 3 জন সিপাই নিয়ে আমার সাথে ওনাকে আসতে বললেন। মেজর রাজাকে আমার সাথে পাঠালেন বেগম মুজিবকে রেস্কিউ করার জন্য। আর এক ভদ্রলোক ওনাকে গাড়ি অফার করলো। 2 গাড়িতে আমরা আসলাম। আপনি কি পেছনের গাড়িতে ছিলেন? না, মেজর রাজা আমাদের গাড়িতে ছিলেন।
আমার মামাতো ভাইয়ের গাড়ি। তাহলে আপনার ইনিশিয়েটিভেই বেগম মুজিব ছাড়া পেলেন। আপনি মেজর জেনারেল গনজালভেসের সাথে সার্কিট হাউসে দেখা করলেন এবং উনি মেজর রাজাকে বললেন আপনার সাথে যেয়ে মুক্ত করতে। হ্যাঁ, মেজর রাজা। অথচ সেদিনই পেপারে দেখলাম লিখেছে মেজর অশোক তারা। মেজর রাজাকে নিয়ে আপনি ধানমন্ডির 18 নম্বর রোডে গেলেন? হ্যাঁ। ওনার কোমরে একটা মাত্র গ্রেনেড, হাতে কোনো অস্ত্র নেই। ওনার সিপাহীদের হাতে অস্ত্র আছে। সিপাহীদের পেছনের গাড়িতে রাখলেন। উনি একাই হেঁটে গেটের কাছে গেলেন, যে ওদের সাথে কথা বললেন। তখন ওরা টার্ন দিল যে আমাদের আর্মস অ্যামুনেশন নিয়ে যদি চলে যেতে দাও তাহলে আমরা কিছু করব না, না হলে ম্যাসাকার করে দিয়ে যাব। ওদের কাছে একটা ছোট মাইক্রোবাস ছিল। মেজর রাজা বললেন, ঠিক আছে, তোমরা আর্মস এমুনেশন নিয়ে চলে যাও। তখন ওরা আর্মস এমুনেশন নিয়ে 5-7 জন ছিল, চলে গেল। তারপর ভেতরে ঢুকে কি দেখলেন? দেখলাম সবাই বসে আছে। হাসু বসে আছে, রেহানা বসে আছে, তারপর রাসেলও বসে আছে। খোকা ভাই আছেন। খোকা ভাইকে? খোকা ভাই হচ্ছেন হাসুর মামা। খোকা ভাইকে বললাম, যে অফিসার বঙ্গবন্ধু পরিবারকে মুক্ত করলো তাকে যেন সম্মান দেওয়ার ব্যবস্থা করা হয়। হাসু হচ্ছেন শেখ হাসিনা। হ্যাঁ। ভাবিকে আমি বললাম, সালাম করলাম। এরপর সম্ভবত শমশের মুবির চৌধুরীর মা বাড়িতে ঢুকলেন। তিনি দেখা করে চলে গেলেন। আমিও চলে আসলাম। চাচা, মুজিব কাকু যখন ফিরে আসলেন, মুক্ত হলেন পাকিস্তান কারাগার থেকে, তখন আপনি আবার ফিরে গেলেন ওনার সাথে কাজ করতে? হ্যাঁ। 10 জানুয়ারি ওনাকে যে ট্রাকে আনা হলো সে ট্রাকের পেছনে আমি পা ঝুলিয়ে আসলাম। সাথে উনি পিপাসায় কাতর হলেন। তখন রেডিও অফিসের সামনে দৌড়ে সাইফুল বাড়ি, বোধহয় ওখানকার স্টেশন ম্যানেজার হবে, তার কাছে একটা জগ ও পানি নিয়ে বঙ্গবন্ধুকে খাওয়ালাম। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে মিটিং করে বক্তৃতা করে বঙ্গবন্ধুর সামনে বসলেন, আমি পেছনে বসলাম। ওই একই গাড়িতে ধানমন্ডির বাসায় আসলাম। এরপর ডেইলি আমি যেতাম। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর পদ নিলেন, সেখানেও গেলাম। তারপর 21শে জানুয়ারি আমি বার্লিনে চিকিৎসার জন্য গেলাম। সেই জাহাজে ক্যাপ্টেন ডালিম, মেজর আমিন আহমেদ চৌধুরী, মেজর হারুন অর রশিদ, লেফটেন্যান্ট শমশের মুবিন চৌধুরী। একই জাহাজে বার্লিনে চিকিৎসার জন্য গেলাম। আমার চিকিৎসা হয়ে গেল। ওরা বলল, তোমার এখানে 3 মাস থাকতে হবে, রেস্ট নিতে হবে। তখন আমার মন আর টানে না। আমি শুনলাম বঙ্গবন্ধু রাশিয়ায় আসছেন, তো ওদেরকে বলে মস্কোতে চলে আসলাম বাই ট্রেন। 3rd অথবা 4th মার্চে আমি মস্কোতে পৌঁছালাম। শামসুর রহমান খান তখন ওখানে অ্যাম্বাসেডর। এয়ারপোর্ট থেকে আমাকে রিসিভ করে ওনার ওখানে নিয়ে গেলেন। তারপর বঙ্গবন্ধুর সাথে ট্যুর করলাম। লেনিনগ্রাদ, স্টালিনগ্রাদ এসব জায়গায় গেলাম। বঙ্গবন্ধু ও আমি একই কমপ্লেক্সে থাকতাম। আমরা তখন বোধহয় লেনিনগ্রাদে। ওই সময় বঙ্গবন্ধু আমাকে বললেন যে এন্টারপ্রাইজ থেকে সামান্য দূরে সাবমেরিন ছিল, যদি কোনোভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্টারফেয়ার করত, এন্টারপ্রাইজ ডুবিয়ে দিত। ইউএসএস এন্টারপ্রাইজের কথা উনি বলছিলেন। হ্যাঁ, সে বিষয়ে রাশিয়ার তো একটা প্রস্তুতি ছিল। তারপর আপনি যখন ফিরে আসলেন দেশে, তখন কবে থেকে কাজে লাগলেন? আমি যখন ফিরে আসলাম তখন প্রতিদিন গণভবনে যেতে থাকলাম, বঙ্গবন্ধুর সাথে ওঠা বসা করতাম। এরপর বোধহয় লাস্টের দিকে হবে, মার্চের, অনারারি এইড অফ প্রাইম মিনিস্টার এই একটা গ্যাজেট নোটিফিকেশন করে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিল। তৌফিক ইমাম তখন ক্যাবিনেট সেক্রেটারি। তারপর ওই যেতাম, কাজ করতাম, লোকের সুখ দুঃখের কথা শুনতাম। তখন প্রত্যেক শহীদ ফ্যামিলিকে 2000 টাকা করে দেয়া হতো। সেটার চেক লেখা হতো, সই হতো। বঙ্গবন্ধু সই করার সময় পেতেন না। আমি রাত 11টা-12টার সময় বাসায় যেয়ে সেগুলো সই করে নিয়ে আসতাম। এরপর রেড ক্রসের মাধ্যমে চিঠিপত্র আসতো। পাকিস্তানে যারা আটকে আছে তাদের সাহায্যের জন্য আবেদন আসতো। তাদের চিঠিপত্র নিয়ে আমি ওনার প্রাইভেট সেক্রেটারিকে দিতাম। আপনার প্রত্যাশা কি? আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন জাস্টিস অ্যান্ড ফেয়ারনেস। আর আমার একটা ফর্মুলা আছে, যে ফর্মুলার প্রথম ইনস্ট্রাকশনটি বঙ্গবন্ধু সই করেছিলেন। একটা গ্যাজেট নোটিফিকেশন এসেছিল, অর্ডার নাম্বার 1214, ডেটেড 24th মে 1972। সেটা এই সিএসপি সেক্রেটারিরা স্যাবোটাজ করেছে, সেটা হারিয়েই ফেলেছে। তার প্রথম লাইনটা হচ্ছে, সকল পত্রের ও আবেদনের প্রাপ্তি স্বীকার করিতে হইবে। অফিসে কোনো ফাইল পিয়ন চাপরাশি বহন করিবে না। সেটা কি পাশ হয়েছিল?
অর্ডার ইস্যু হয়েছিল কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি। আমরা কারো রেসপেক্ট নষ্ট করতে চাইনি, আমরা কারো পজিশন নষ্ট করতে চাইনি। আমরা সাধারণ মানুষ। এখন প্রত্যেক গভর্নমেন্ট অফিসারের সামনে লিখে দেওয়া উচিত মানুষকে হয়রান, অপমান ও ঘুষ সংগ্রহ কেন্দ্র। পলিটিশিয়ানরা কি আর পলিটিশিয়ান আছে? সে ট্রেডার হয়ে গিয়েছে। একজন মেম্বার অব পার্লামেন্ট কি করবে আর কি করবে না, ডেভেলপমেন্টের সাথে একজন পলিটিক্যাল লিডারের কানেকশন থাকা উচিত। কিন্তু সবাই আশা করে যে এমপি সাহেব রাস্তা করে দেবে। কিন্তু রাস্তা করা তো এমপি সাহেবের কাজ না। ৭৫-এ বাকশাল গঠনের আগেই কি আপনি কাজ ছাড়লেন? তার আগেই আমি কাজ ছেড়ে দিই। আমি ৭৪-এর শেষের দিকে গণভবনের যাতায়াত বন্ধ করে দিলাম। রিজাইন করেছিলাম আমি ২৫শে জুন ৭৩-এ। কিন্তু বঙ্গবন্ধু বলেছে সেটা একসেপ্ট করেননি। আমি তখন টঙ্গী চলে গিয়েছিলাম। উনি ফোন করে বললেন, তুই যদি না আসিস আমি ডিআইজি দিয়ে তোকে অ্যারেস্ট করিয়ে নিয়ে আসব। তো আমি চলে আসলাম। তারপর বললাম, আমি এসে কি করব? আপনি তো আমার কোনো কথা শুনবেন না। আমার কথা শুনতেন কিন্তু করতেন না, এবং যাদের দিয়ে করাতেন তারা করতে চাইতো না, তাদের দিয়ে করাতে পারতেনও না। ব্যুরোক্রেসি ওনাকে টোটালি ঘিরেছিল। এই ব্যুরোক্রেসির ভেতর আমি টোটাল এন্টি পিপল ফোর্স পেয়েছি। মানুষের প্রতি কোনো রেসপেক্ট নাই, লাভ বা ভালোবাসা নাই, মর্যাদা দেওয়ার ইচ্ছা নাই, এবং অন্যকে মর্যাদাহীন করতে পারলেই তারা এনজয় করে। ফরাসুদ্দিনও পিএস ছিলেন, কিন্তু তিনি ভদ্র ও সোবার ছিলেন। হি ওয়াজ নট অ্যান এন্টি পিপল ফোর্স, কিন্তু কিছুই করতে পারতেন না। পরে পুলিশ সার্ভিস থেকে আইজি আব্দুর রহিম সাহেব আসলেন সেক্রেটারি হয়ে। হি ওয়াজ এ গুড ম্যান। তাজউদ্দিন সাহেবের সাথে কি দেখা হতো? হ্যাঁ, দেখা হতো। তাজউদ্দিন ভাই ছিলেন বিহাইন্ড দ্য সিন রিয়েল কারিগর অফ আওয়ার লিবারেশন। বাট ফর তাজউদ্দিন, বঙ্গবন্ধু কখনোই দেশকে এতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারতেন না। তাজউদ্দিন ভাইয়ের ধীরতা এবং গঠন করার শক্তি এবং বঙ্গবন্ধুর আইডিয়াকে শেপে নিয়ে আসার যে প্রক্রিয়া, তাজউদ্দিন সেটা করেছিলেন এক্সট্রাঅর্ডিনারি। আল্লাহ বঙ্গবন্ধুকে তাজউদ্দিন দিয়েছিলেন। লিবারেশন ওয়ারের সময় তাজউদ্দিনকে আমিরুল ইসলাম দিয়েছিলেন। আমির কাকুই তো সেই রাতে আব্বুকে জোর করে বাড়ি থেকে বের করলেন। আব্বু যদি বাসায় থাকতেন আব্বুকে তো মেরেই ফেলতো। আব্বু ছিলেন ডেথ লিস্টে। তাজউদ্দিন সাহেব আমাকে বলেছিলেন, হাজী সাহেব, আবুল হাশিম সাহেব যদি বেঙ্গল মুসলিম লীগের সেক্রেটারি না থাকতেন, আবুল হাশিম সাহেবের কাজ, ফিলোসফি, মিশন যদি আমাদের সামনে না থাকতো, তাহলে আমরা সবাই কমিউনিস্ট হয়ে যেতাম। ব্রিটিশ আমলের কথা তিনি বলছিলেন। আমার লাইফে ছোট ছোট টুকরো ঘটনার সাথে আমি জড়িত। আমি অনেক কিছু জেনেছি, শুনেছি, কিন্তু কোনো সাক্ষী নেই। কিন্তু আপনি ইতিহাসের কত বড় সাক্ষী। কিন্তু আমিও যে সর্বনাশ করেছি। জিয়াউর রহমানের জন্য পোস্ট ক্রিয়েট করেছি, করে তাকে প্রমোশন দিয়েছি। কত সালে? 72। আমাকে হাঁটু জড়িয়ে ধরে বলে, নানা আমাকে বঞ্চিত করেছে। নানা মানে ওসমানী সাহেব, আমাকে দেখতে পারেন না বলে। জিয়াউর রহমান বললেন, হ্যাঁ বললেন, আপনি বিচার করে দেন। আমি বিচার করতে গেলাম, বঙ্গবন্ধুকে যেয়ে বললাম যে এই হয়েছে, জিয়াউর রহমানকে বঞ্চিত করা হয়েছে, ওনার ব্যবস্থা করতে হবে আপনাকে। বঙ্গবন্ধু বললেন, দাঁড়া থাম। তারপর ডেপুটি চিফ অফ স্টাফের পোস্ট ক্রিয়েট করে বঙ্গবন্ধু ওনাকে বসিয়ে দিলেন। আমাকে বললেন, তুই নাছোড়বান্দা, যা ধরবি ছাড়বি না। জিয়াউর রহমান পরে আপনাকে দেখতে এসেছিলেন? জিয়াউর রহমান, আমি 76-এ কবর জিয়ারত করতে গিয়েছিলাম, আমাকে অ্যারেস্ট করেছে। কার কবর জিয়ারত করতে গিয়েছিলেন? বঙ্গবন্ধুর মাজার, টুঙ্গিপাড়ায়। তখন জিয়াউর রহমানের গভর্নমেন্ট। 76-এর 15ই আগস্ট সকালে আমাকে ধরে নিয়ে ফরিদপুরের জেলে পুরে 15 দিন পচালো। রোকেয়া মোর্শেদ, 15 দিন নয় 18 দিন। আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম কেন ধরেছে, ওনার কি দোষ ছিল। বলল, না, উনি জিয়ারত করতে গিয়েছিলেন, আমরা না করায় উনি জিয়ারত করেননি, কিন্তু আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ধরেছি। বিনা অপরাধে জিজ্ঞাসা করার জন্য ওনাকে ধরল। 18 দিন ফরিদপুরের জেলে। এই হচ্ছে জিয়াউর রহমানের প্রতিদান। এই হচ্ছে জাতির জনকের মাজার জিয়ারত করার অপরাধ। বলদা গার্ডেন থেকে যে ফোনটা এসেছিল ওটার মানে কি ছিল? মেসেজ মানে ওয়্যারলেসে পাঠানো হয়ে গিয়েছে। কি মেসেজ পাঠানো হয়েছিল সেটা তো জানি না, কিন্তু যে
সে মেসেজ লিবারেশন ছাড়া আর কি হতে পারে? আপনার লাইফের সিগনিফিকেন্ট মুহূর্ত কোনটি? ডিউরিং সোহরাওয়ার্দী টাইম। তার সাথে যখন আমি থেকেছি তিনি একটা কথা বলেছিলেন যে এমন একটা সময় আসে যখন সব ট্রিট লেবারার টু দ্য টপ অব দ্য কান্ট্রি একই সময় একই কথা ভাবে, একই চিন্তা করে, ঠিক রেডিও ওয়েভের লেন্থের মতো। ঠিক তখনই দেশ মুক্ত হয়। বাহ, কোন সালে এই কথা বলেছিলেন? এটা বলেছিলেন 43-44-এ। এটা বলেছিলেন 53 বা 54-এ। সেই সময় আমি একজন কর্মী ছিলাম। 14 বছর বয়স থেকে আমি রাজনীতির সাথে জড়িত। 1945 সালে রশিদ আলী ডে অ্যাটেন্ডেন্ট করেছি কলকাতায়। 1946 সালে পাকিস্তান ইস্যুর উপর ইলেকশনে আমরা কাজ করেছি। 1947, 48, 49, 50-এ আমি মুসলিম ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম। 1948 সালে ঢাকার রাস্তায় রাষ্ট্রভাষার পক্ষে প্রসেশন করেছি। যশোর ডিস্ট্রিক্ট মুসলিম স্টুডেন্ট লীগের সেক্রেটারিও ছিলাম। 52-তে রাষ্ট্রভাষা সংগঠনের কনভেনর ছিলাম। 53-তে যশোর ডিস্ট্রিক্ট বোর্ডের মেম্বার ইলেক্টেড হই এবং ইস্ট পাকিস্তানে আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট মেম্বার ইলেক্টেড টু দ্য ডিস্ট্রিক্ট বোর্ড। এরপর 53-তে আমরা মুসলিম লীগের সংস্পর্শ ত্যাগ করি। যুক্তফ্রন্ট ইলেকশনে ঝাঁপিয়ে পড়ি। এই যুক্তফ্রন্ট ইলেকশনের সময় আমি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর খুব সন্নিকটে আসি। তিনি আমাকে নিয়ে সবসময় ট্যুর করতেন। তিনি ফ্যাক্টস ফাইন্ডিং কমিশন করেছিলেন ক্যান্ডিডেটসদের পপুলারিটি যাচাই করার জন্য। প্রফেসর নুরুর রহমানও ছিলেন। পরে তিনি সোহরাওয়ার্দী ক্যাবিনেটের স্টেট মিনিস্টার হন। তাকে আর আমাকে নিয়ে উনি একটা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি করে দেন। আমরা ঈশ্বরদী, নাটোর, বগুড়া এসব বিভিন্ন জায়গায় ফ্যাক্টস ফাইন্ডিং করতাম। অনেক সময় আওয়ামী লীগের সাপোর্টও বাদ পড়ে যেত। কেএসপির সাপোর্টার নমিনেশনও পেয়ে যেত। এর জন্য কেউ কেউ আমাদের উপর অসন্তুষ্ট হতেন। সোহরাওয়ার্দী সাহেব খুব জাস্ট মানুষ ছিলেন, অথচ একটা কলঙ্ক আছে যে হি ওয়াজ আ কমিউনাল। 53 থেকে 63 পর্যন্ত আমি তার সাথে কাজ করেছি। হি ওয়াজ আ টোটালি সেকুলার ম্যান, অথচ উনাকে কলঙ্কিত হতে হলো। বড় দুর্ভাগ্য। এখন যে বাংলাদেশ দেখছেন, আপনার কি প্রত্যাশা? কিছু বলার আছে কি? আমার বক্তব্য হচ্ছে, আই এম এ বর্ন পলিটিশিয়ান বাট আই ডু নট ডু পলিটিক্স। আমি মনে করি পলিটিক্স ইজ এ ট্রাস্ট অ্যান্ড পলিটিশিয়ানস আর ট্রাস্টলেস। আমি মনে করি পলিটিক্স ইজ এ ট্রাস্ট অ্যান্ড পলিটিশিয়ানস আর ট্রাস্টেস। আজকে সাধারণ মানুষ সকাল থেকে পিয়নের হাত থেকে শুরু করে সেক্রেটারি পর্যন্ত প্রত্যেকের হাতে লাঞ্ছিত, অপমানিত, শোষিত ও অত্যাচারিত। তাদের কারোরই কোনো স্বাধীনতা নেই। যে কোনো পর্যায়ের আমলা, পিয়ন, চাপরাশি, তফসিলদার, যুগ্ম সচিব, সচিব, চেয়ারম্যান, সরকারি কর্মচারী প্রথমে সাধারণ মানুষকে হয়রান করে, তারপর অপমান করে, তারপর ঘুষ খায়। তাহলে মানুষ স্বাধীন হলো কি করে? আমি যেখানে নিজের নাম লিখতে পারবো না, আমার 81 বছর বয়স, মাই ডেজ আর মার্কড, সেখানে বিবেকের দংশন আর এত অসম্মান, সেখানে পলিটিক্স করা যায় না। সেদিনে সুদীর্ঘ সাক্ষাৎকারটি হাজী গোলাম মোর্শেদ শেষ করলেন আবেগ আপ্লুত কণ্ঠে। তুমি আসলে যে আমার মনে হচ্ছে এই গত 37 বছরের মধ্যে আজকের দিনটা আমার জন্য সবচেয়ে বড় দিন। হাজী গোলাম মোর্শেদের সাক্ষাৎকারটি গ্রহণ করতে গিয়ে আমিও হয়ে উঠেছিলাম আবেগ আপ্লুত। ওনারা যে বাংলাদেশের জন্য আজীবন সংগ্রাম করেছেন, সেই লক্ষ্য থেকে আমরা আজও কত দূরে। বাংলাদেশের রাজনীতিতে যে প্রশাসনে সৎ মানুষের নেতৃত্ব খোঁজা যেন মরুভূমিতে মরীচিকার পেছনে ছুটে বেড়ানোর মতোই। ওনার স্মৃতিচারণার মধ্যে দিয়ে আমি ফিরে গিয়ে দেখলাম অদেখা এক যুগকে, অবিস্মরণীয় কালের সকল সন্ধ্যাকে। আজকের যুগে বিরল এমন নিবেদিত রাজনৈতিক কর্মী ও ব্যক্তিত্বের হয়তো ভবিষ্যৎ প্রজন্ম শ্রদ্ধার সাথে স্মরণ করবে ও তাদের আদর্শকে অনুসরণ করবে। ভিডিও সাক্ষাৎকার শুক্রবার 6 জুলাই 2012। আনুষঙ্গিক তথ্য যা পরে হাজী গোলাম মোর্শেদের কাছ থেকে সংগ্রহ করা হয়, তার কিছু অংশ সাক্ষাৎকারের মধ্যে ব্র্যাকেটে উল্লেখিত হলো। নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল। ধন্যবাদ।